Good morning, dear student. I hope you are all fine by Almighty Allah grace. আজকের আলোচনার বিষয় ভারতবর্ষের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, মেন ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই বিষয়টি কলেজে পাঠরত সেকেন্ড সেমিস্টার অনার্স, জেনেরিক এবং প্রোগ্রাম কোর্সের রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্টদের জন্য এবং ফোর্থ সেমিস্টার জেনেরিক স্টুডেন্টদের জন্য, তার সঙ্গে যে সমস্ত স্টুডেন্ট সংবিধানের পাঠ নিতে আগ্রহী তাদের জন্য। বিষয়টি ভালোভাবে স্টাডি করার জন্য কয়েকটি রেফারেন্স তোমাদের আমি বলছি, সেই রেফারেন্সগুলো ফলো করবে। দুর্গাদাস বসুর ইন্ট্রোডাকশন টু দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বইটি পড়বে। তার সঙ্গে সুভাশ্রী কাশ্যপের আওয়ার কনস্টিটিউশন, এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি এবং ভারতবর্ষের শাসন ব্যবস্থা ও রাজনীতি অদিতি কুমার মহাপাত্র, হিমাংশু ঘোষ, সোমা দাস প্রমুখের বইগুলি পড়তে পারো। তো চলো শুরু করা যাক আজকের বিষয়, ভারতবর্ষের সংবিধানের মূল বৈশিষ্ট্য। ডিয়ার স্টুডেন্ট, প্রথমেই তোমাদের জেনে নিতে হবে যে সংবিধান কি। সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন। তোমরা বলতে পারো যে সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনা করার নিয়ম কানুন সমূহ, যে গ্রন্থে বা কিতাবে বা দলিলে রাষ্ট্র পরিচালনা নিয়ম কানুন লিপিবদ্ধ করা হয় তাকে আমরা সংবিধান বলি। সংবিধান হচ্ছে আইনের সমষ্টি, সর্বোচ্চ আইন বলতে পারো। তো তোমরা জানো যে ভারতবর্ষের জন্য, স্বাধীন ভারতবর্ষের জন্য গণপরিষদ একটি সংবিধান রচনা করেছিল, যেটি 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়েছে। তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্র হোক আর সমাজতান্ত্রিক রাষ্ট্রই হোক, তাদের দেশ পরিচালনা করার জন্য সংবিধান রয়েছে। তেমনি ভারতবর্ষেরও একটি সংবিধান রয়েছে। এই সংবিধানের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। আরেকটা বিষয় আমরা জেনে নিই যে ভারতবর্ষের সংবিধান গণপরিষদ রচনা করেছে। তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সংবিধান অধ্যয়ন করে সেই সমস্ত রাষ্ট্রের সংবিধানের মূল যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে ভারতবর্ষের সংবিধান গ্রহণ করেছে। অর্থাৎ কোনো একটি দেশের সংবিধানকে ভারতবর্ষ গ্রহণ করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা, ব্রিটেনের যে অলিখিত সংবিধান, তারপর সুইজারল্যান্ড, চীন, ফ্রান্স প্রভৃতি দেশের সংবিধানকে স্টাডি করে সেই সংবিধানগুলো থেকে ভালো ভালো বিষয়গুলোকে গ্রহণ করা হয়েছে ভারতবর্ষের সংবিধান। এবং ভারতবর্ষের সংবিধান একটা নিজস্বতা বা স্বকীয়তা গড়ে উঠেছে। তাহলে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলেই তোমরা বুঝতে পারবে যে ভারতবর্ষের সংবিধান তথা শাসন ব্যবস্থা কিরূপ। তো প্রথমে আমরা বলবো যে ভারতবর্ষের সংবিধান বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান। পৃথিবীর কোন দেশে ভারতবর্ষের মতো এত বৃহৎ সংবিধান নেই। তোমরা জানো যে ভারতবর্ষের সংবিধান 395টি ধারা, বেশ কিছু উপধারা, 8টি তফসিল নিয়ে মূল সংবিধানে ছিল আর কি, গড়ে উঠেছিল। পরবর্তীতে আরো সংশোধনের মাধ্যমে ধারা সংখ্যা বেড়েছে, ক্রমিক সংখ্যা বাড়েনি, উপধারা অনেক বেড়েছে। 395টি ধারার মধ্যে অনেক ধারা বেড়েছে এবং শিডিউল তথা তালিকাও বেড়েছে। যেমন 1992 সালে
73তম এবং 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে তোমরা দেখবে যে পঞ্চায়েত এবং পৌরসভা মিউনিসিপ্যালিটি সংক্রান্ত তালিকা সংযুক্ত হয়েছে। একাদশ তালিকাতে পঞ্চায়েত এবং দ্বাদশ তালিকাতে পৌরসভা সমূহ। এবং সংবিধানের যে ধারা 243 ধারা, সেই 243 ধারা আরো সংযুক্ত হয়েছে 243-এর এ থেকে ও পর্যন্ত পঞ্চায়েতের জন্য এবং পি থেকে জেড জি পর্যন্ত পৌরসভার জন্য ধারা বেড়েছে। অর্থাৎ ভারতবর্ষের সংবিধান বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান। অন্যান্য দেশের সংবিধান এত বড় নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন মাত্র 7টি ধারা নিয়ে গড়ে উঠেছে, কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধান কত বৃহৎ তোমরা বুঝতে পারছো। 395টি ধারা, বেশ কিছু ধারা বাতিল হয়েছে, কয়েকটা ধারা বাতিল হয়েছে, যেমন 395 ধারাটি বাতিল হয়ে গেছে, কিন্তু আরো অনেক ধারা সংযুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এটা ভালোভাবে মনে রাখবে। সংবিধান লিখিত এবং অলিখিত হতে পারে। তো ভারতবর্ষের সংবিধান হচ্ছে লিখিত, তবে কিছু কিছু অলিখিত প্রথা বা শাসনতান্ত্রিক রীতিনীতিকেও গ্রহণ করা হয়েছে। আমরা জানি যে ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান। তো এই অলিখিত সংবিধানের যে কিছু প্রথা বা কিছু শাসনতান্ত্রিক রীতিনীতি রয়েছে ভারতবর্ষেও গ্রহণ করা হয়েছে। যেমন একটা উদাহরণ দিই, যে লোকসভার সদস্যদের অনাস্থা হারালে সরকারকে অবসর নিতে হয়, অর্থাৎ সরকার ভেঙে যায়। এটা কিন্তু একটা শাসনতান্ত্রিক প্রথা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে কয়েকটা প্রথা অনুসরণ করা হয়। এগুলো কিন্তু সংবিধানে নির্দিষ্ট নয়, প্রথা। যেমন সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে সিনিয়রিটি দেখা হয়। দ্বিতীয়ত অন্তত একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত হবে, এটা বলা হয়েছে। তাহলে প্রথা বা শাসনতান্ত্রিক রীতিনীতিকেও গ্রহণ করা হয়েছে। তাহলে সংবিধান কি? এটা ঐতিহাসিক দলিল, সেটা লিখিত হতে পারে, অলিখিত হতে পারে। তো ভারতবর্ষের সংবিধান বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান। 105টি সংবিধান সংশোধন করা হয়েছে 2020 ফেব্রুয়ারি পর্যন্ত, যার ফলে সংবিধান আরো বৃহৎ আকার ধারণ করেছে। সর্বশেষ সংবিধান সংশোধনটি আমরা জানি যে জম্মু কাশ্মীরের যে বিশেষ মর্যাদা সেটাকে বাতিল করে দিয়ে জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে, জম্মু কাশ্মীর লাদাখ। তাহলে এইভাবে ভারতবর্ষের সংবিধান 395টি ধারা, অনেক উপধারা, ধারার মধ্যে 395টি ধারার মধ্যে অনেক ধারা আবার সংযুক্ত হয়েছে তার অন্তর্ভুক্ত, অর্থাৎ গাণিতিক বিচারে অনেক বেশি ধারা হয়ে গেছে, 450 বা বেশি আর কি। তার সঙ্গে 105 বার সংবিধান সংশোধন করা হয়েছে, যে সংবিধান সংশোধনের ফলে ভারতবর্ষের সংবিধান ব্যাপক আকার ধারণ করেছে। ডিয়ার স্টুডেন্ট, ভারতের সংবিধানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো সংবিধানের প্রাধান্য। অর্থাৎ ভারতবর্ষে সংবিধানের প্রাধান্য সুপ্রতিষ্ঠিত। সংবিধানের প্রাধান্য কি? সংবিধানের প্রাধান্য বলতে সংবিধানকে মান্য করা। ভারতবর্ষের নাগরিক, প্রতিষ্ঠান, এমনকি সরকার সকলেই কিন্তু সংবিধানকে মেনে চলতে বাধ্য। সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন, একে অবজ্ঞা বা অমান্য করা যায় না। সরকারের ক্ষমতার মূল উৎসই হচ্ছে সংবিধান। সরকার এই সংবিধান অনুসারেই দেশ পরিচালনা করে থাকে। তাই এই সংবিধানকে মান্য করা, সংবিধানকে মেনে চলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো ভারতবর্ষে এই সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান যেমন যুক্তরাষ্ট্রের সংবিধান, তার প্রাধান্য রয়েছে, ভারতবর্ষের সংবিধানও যুক্তরাষ্ট্রের সংবিধান প্রাধান্য রয়েছে। ব্রিটেনের মতো সংবিধান নয়, যেখানে ব্রিটেনের পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতা রয়েছে, যার কারণে সংবিধানকে সহজে পরিবর্তন করে সংবিধানের সে অর্থে প্রাধান্য প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু ভারতবর্ষের সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। সংবিধানের রক্ষাকর্তা, ব্যাখ্যাকর্তা, অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট তথা বিচার বিভাগ রয়েছে।
তাহলে সংবিধানের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য সুপ্রিম কোর্ট সে বিষয়ে লক্ষ্য রাখে। সুপ্রিম কোর্ট অভিভাবক হিসেবে কাজ করে। আচ্ছা, তৃতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে ভারতবর্ষের সংবিধানে একটি প্রস্তাবনা সংযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান 1887 সালে সর্বপ্রথম সংবিধানে প্রস্তাবনা সংযুক্ত করেছিল। তারপর বিশ্বের বিভিন্ন রাষ্ট্র প্রস্তাবনাকে সংবিধানে সংযুক্ত করে, ভারতবর্ষ করেছে। প্রস্তাবনা কি? প্রস্তাবনা হচ্ছে একটি সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা। যে কোনো বইয়ের ভূমিকা পড়লে যেমন বই সম্পর্কে একটা সম্যক ধারণা অর্জন করা যায়, সংবিধানের প্রস্তাবনা পড়লে সেই সংবিধান সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা যাবে। প্রস্তাবনাতেই সংবিধানের আদর্শ, সংবিধানের বা শাসন ব্যবস্থার প্রকৃতি এগুলো ব্যাখ্যা ঘোষণা করা হয়। প্রস্তাবনা হচ্ছে কি, যে সংবিধানের যে দার্শনিক ভিত্তি, সে দার্শনিক ভিত্তি এই প্রস্তাবনার মধ্যে প্রতিফলিত হয়। তো ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় ভারতবর্ষের রাষ্ট্রের প্রকৃতি, যেমন ভারতবর্ষকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, এই 5 ধরনের সার্বভৌমিকতার রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হিসেবে ঘোষণা করেছে। ভারত রাষ্ট্রের যে আদর্শ, নাগরিকদের জন্য ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব, এই 4 ধরনের আদর্শের কথা ঘোষণা করা হয়েছে। তাছাড়া সংবিধানের উৎস যে জনগণ সেটা বলা হয়েছে, এবং সংবিধান কখন গ্রহণ করা হয়েছে, অর্থাৎ 1949 সালের 26শে নভেম্বর যে গ্রহণ করা হয়েছে সেটা বলা হয়েছে। আমি প্রস্তাবনা সম্পর্কে একটা ক্লাস নিয়েছি, তোমরা সেটা দেখলে আরো বিস্তারিত বিষয়টা বুঝতে পারবে। তাহলে ভারতবর্ষের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়েছে সংবিধানের প্রস্তাবনা। ডিয়ার স্টুডেন্ট, সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তা। আমরা সংবিধান সংশোধনের একাধিক পদ্ধতি দেখি। কোন দেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধান দেখি, এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সুপরিবর্তনীয়তা দেখি। তো ভারতবর্ষের সংবিধানের ক্ষেত্রে এই সুপরিবর্তনীয় আর দুষ্পরিবর্তনীয় সংমিশ্রণ ঘটানো হয়েছে। সুপরিবর্তনীয় কি? সুপরিবর্তন মানে কি? সহজে পরিবর্তন করা যায়, অর্থাৎ ভারতবর্ষের সংবিধানকে সহজেই পরিবর্তন করা যাবে এমন পদ্ধতি। সুপরিবর্তনীয়তা কি? যে সংবিধান কোনো একটি ধারা বা সংবিধানের কোনো অংশকে সহজে পরিবর্তন করার পদ্ধতি। তো ভারতবর্ষে এরকম পদ্ধতি অনুযায়ী বেশ কিছু সংশোধন করা যায় বিষয়, যেমন নতুন রাজ্যের সৃষ্টি, রাজ্যের নাম পরিবর্তন, তার সীমানা হ্রাস করা বা বৃদ্ধি করা, এগুলো সাধারণ আইন পাশের পদ্ধতি অনুযায়ী করা হয়। দ্বিতীয়ত কি? দুষ্পরিবর্তনীয়তা। দুষ্পরিবর্তনীয়তার অর্থ হলো যে সহজে পরিবর্তন করা যাবে না, বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। অর্থাৎ সংবিধান সংশোধনের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করা ভারতবর্ষে রয়েছে। যেমন রাষ্ট্রপতি নির্বাচন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের এখতিয়ার বৃদ্ধির ক্ষেত্রে বা বিষয়ের ক্ষেত্রে দেখবে যে দুষ্পরিবর্তনীয়তা অবলম্বন করা হয়েছে। অর্থাৎ এখানে পার্লামেন্টের উভয় কক্ষে উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের 2/3 এবং মোট সদস্যের অর্ধেকের বেশি দ্বারা সেই প্রস্তাব পাস হতে হবে। এবং এই বিষয়টি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের, অর্থাৎ অন্তত অর্ধেকের বেশি রাজ্যের আইনসভা যদি পাস করে তবে সেই সংশোধন প্রস্তাবটি পাস হবে আর কি। তো এইভাবে দুষ্পরিবর্তনীয়তা রয়েছে, অর্থাৎ বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে, সহজে পরিবর্তন করা যাচ্ছে না। আর এটা কি? যে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় মধ্যে সংমিশ্রণ করা হয়েছে, অর্থাৎ মাঝামাঝি একটা পদ্ধতি। অর্থাৎ এখানে পার্লামেন্টের সদস্যরা, পার্লামেন্টের যে 2টি কক্ষ রয়েছে, লোকসভা এবং রাজ্যসভা, উভয় কক্ষের উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের 2/3 এবং মোট
কক্ষের মোট সদস্যদের অর্ধেকের বেশি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস করাতে হবে। তাহলে এইভাবে তিনটি পদ্ধতি, যেটা 368 নম্বর ধারায় সংবিধানে পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে, তোমরা বই দেখবে তিনটি পদ্ধতি রয়েছে। এই তিনটি পদ্ধতি অনুযায়ী ভারতবর্ষের সংবিধানকে সংশোধন করা যায়। ভারতবর্ষের সংবিধানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। ভারতবর্ষের নাগরিকদের ব্যক্তিসত্তার বিকাশের জন্য ভারতবর্ষের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করেছে। মূল সংবিধানে ভারতবর্ষের নাগরিকদের জন্য 7 ধরনের মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছিল, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে 6 ধরনের মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকারগুলো কি? সংবিধানের 3য় অধ্যায়ে সম্পূর্ণ একটি অধ্যায়, যেখানে শুধুমাত্র মৌলিক অধিকারগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে। তো 12 থেকে 35 নম্বর ধারায় এই 3য় অধ্যায়ে মৌলিক অধিকারগুলো রয়েছে। 6 ধরনের যে মৌলিক অধিকার সেগুলো রয়েছে 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি। 19 থেকে 22 নম্বর ধারায় রয়েছে স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। 23 থেকে 24 নম্বর ধারায় রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। আর কি রয়েছে 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। এবং পরবর্তীতে রয়েছে 29 এবং 30 নম্বর ধারায় শিক্ষা ও সংস্কৃতির অধিকার। এবং 32 থেকে 35 নম্বর ধারায় রয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। তাহলে এই 6 ধরনের অধিকার, মৌলিক অধিকার ভারতবর্ষের নাগরিকদের রয়েছে, ভারতবর্ষের সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। এবং এই অধিকার খুবই গুরুত্বপূর্ণ। এই অধিকারগুলি মূলত ভারতবর্ষের সংবিধানের প্রণেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান তাকে অনুসরণ করেছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য মৌলিক অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে, সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। সেটা অনুসরণ করেই ভারতবর্ষের সংবিধান প্রণেতারা ভারতবর্ষের নাগরিকদের জন্য এই মৌলিক অধিকারের ব্যবস্থা করেছে। ডিয়ার স্টুডেন্ট, ভারতবর্ষের সংবিধানের অপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে নির্দেশমূলক নীতির সংযোজন, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এই নীতিগুলি ভারতবর্ষের সংবিধানের 4th অধ্যায় 36 থেকে 51 নম্বর ধারায় সংযোজিত হয়েছে। এই নীতিগুলি কি? এই নীতিগুলি আসলে নাগরিকদের সামাজিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার প্রয়াস। জন অস্টিন এগুলিকে সমাজ বিপ্লবের হাতিয়ার বলে উল্লেখ করেছেন। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি ভারতবর্ষে যেগুলো রয়েছে, যেমন কর্মের অধিকার, নারী এবং পুরুষের সমান কাজে সমান বেতনের অধিকার, পঞ্চায়েত প্রতিষ্ঠা করা, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার। আইন 44 নম্বর ধারায় যেমন রয়েছে ইউনিফর্ম সিভিল কোড। রাষ্ট্র পরিচালনার এই নির্দেশমূলক নীতিগুলি কিন্তু মৌলিক অধিকারের মতো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। আমাদের দেশের সংবিধানে আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নাগরিকদের মৌলিক কর্তব্যের সংযোজন। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতবর্ষের নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে সংযুক্ত হয়। অর্থাৎ মূল সংবিধানে কিন্তু ভারতবর্ষের নাগরিকদের মৌলিক কর্তব্য ছিল না। এটা সংবিধান সংশোধন করে
সংযুক্ত করা হয়েছে। 10টি মৌলিক কর্তব্য এই সংশোধনের মাধ্যমে সংযুক্ত হয়। যেমন একটি উদাহরণ দিচ্ছি, যে সংবিধানকে মান্য করা, সাংবিধানিক আদর্শ, বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। আবার 2002 সালে 86তম সংবিধান সংশোধন করে আরেকটি মৌলিক কর্তব্য সংযুক্ত হয়। সেটি কি? যে পিতামাতার দায়িত্ব হলো 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের শিক্ষার ব্যবস্থা করা। অর্থাৎ বর্তমানে আমরা দেখছি যে ভারতবর্ষের সংবিধানের 11টি মৌলিক কর্তব্য রয়েছে, এবং এই কর্তব্যগুলো কোথায় সংযোজিত হয়েছে? 74 এ বা 51 ক ধারায় সংযুক্ত হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ভারতবর্ষের সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য। ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা তথা পার্লামেন্ট বা সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ 2টি কক্ষ নিয়ে গঠিত। আমরা জানি উচ্চকক্ষ রাজ্যসভা আর নিম্নকক্ষ লোকসভা। তাই লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে ভারতবর্ষের পার্লামেন্ট গঠিত। তবে মনে রাখতে হবে, পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রাষ্ট্রপতি, অর্থাৎ পার্লামেন্টের অংশ 3টি, মানে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা 3টি অংশ, কিন্তু কক্ষ 2টি। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ভারতবর্ষে রয়েছে। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? যে ভারতবর্ষে সংবিধান ভারতবর্ষের নাগরিকদের সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার দিয়েছে। আমরা জানি 326 নম্বর ধারা অনুযায়ী ভারতবর্ষের নাগরিকরা ভোটাধিকার ভোগ করে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, সম্পত্তি, স্ত্রী পুরুষ নির্বিশেষে ভারতবর্ষের সমস্ত নাগরিকই ভোট দান করার অধিকারী, অর্থাৎ নির্বাচন করতে পারে। এখানে তোমরা লক্ষ্য করবে যে প্রত্যেক ভারতবর্ষের নাগরিকই ভোটের মূল্য কিন্তু সমান। ভারতবর্ষের রাষ্ট্রপতি থেকে সাধারণ নাগরিক পর্যন্ত সকলেই একটি মাত্র ভোট দিতে পারে, মূল্য তার এক। তাহলে একটা গুরুত্বপূর্ণ অধিকার। ডিয়ার স্টুডেন্ট, ভারতবর্ষের সংবিধান তথা শাসন ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্র। যদিও ভারতবর্ষকে আদর্শ যুক্তরাষ্ট্র বলা যাবে কিনা এ নিয়ে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আদর্শ যুক্তরাষ্ট্রের বেশ কিছু বৈশিষ্ট্য ভারতবর্ষে রয়েছে, আবার কিছু অযুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য রয়েছে। ভারতবর্ষের যে সংবিধান কিন্তু ভারতবর্ষকে সরাসরি যুক্তরাষ্ট্র বলেনি। আমরা জানি সংবিধানের 1 নম্বর ধারায় ভারতবর্ষকে কি বলা হয়েছে? বলা হয়েছে কি, ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ ভারতবর্ষকে রাজ্যগুলির ইউনিয়ন বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কিন্তু বলা হয়নি। কিন্তু আমরা দেখি যে যুক্তরাষ্ট্রের অনেক বৈশিষ্ট্য ভারতবর্ষে রয়েছে। যেমন 2 ধরনের সরকার রয়েছে, সংবিধানের প্রাধান্য ভারতবর্ষে রয়েছে, সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয় হবে। আদর্শ যুক্তরাষ্ট্রে সেটিও অনেকটা ভারতবর্ষের সংবিধানকে বলা যায়, কারণ লিখিত এবং বেশ কিছু দুষ্পরিবর্তনীয় আর কি। তাছাড়া কি, এই সংবিধান অনুযায়ী 2 ধরনের সরকার, মানে কেন্দ্র এবং রাজ্য বা প্রাদেশিক সরকারগুলির মধ্যে ক্ষমতার বন্টন করা হবে। একটি যুক্তরাষ্ট্রীয় আদালত থাকবে, যেটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট একটি যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে কাজ করে, এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে। ভারতবর্ষে আমরা জানি যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। তাহলে
আদর্শ যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো ভারতবর্ষে আছে, আবার কিছু অযুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য আছে। যেমন ভারতবর্ষে এক নাগরিকত্ব রয়েছে, দ্বিনাগরিকত্ব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, কানাডা দ্বিনাগরিকত্ব রয়েছে যুক্তরাষ্ট্রে, কিন্তু ভারতবর্ষে এক নাগরিকত্ব রয়েছে। অর্থাৎ ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের অধিবাসী সকলেই কিন্তু ভারতবর্ষেরই নাগরিক হিসেবে গণ্য হবে, কোনো রাজ্যের নাগরিক নয়। আবার কি যে যুক্তরাষ্ট্রে আইনসভার উচ্চ কক্ষে রাজ্যগুলির সম প্রতিনিধিত্বের ব্যবস্থা থাকে, কিন্তু ভারতবর্ষের রাজ্যগুলি ক্ষুদ্র আছে, বৃহৎ রয়েছে। জনসংখ্যার দিক থেকে, আয়তনের দিক থেকে ক্ষুদ্র যেমন আছে, তেমনি বৃহৎ রয়েছে। ত্রিপুরার মতো রাজ্য মাত্র একজন প্রতিনিধি পাঠায়, আবার উত্তরপ্রদেশ মতো রাজ্যে অনেক বেশি প্রতিনিধি রাজ্যসভায় প্রেরণ করে। তাহলে সমপ্রতিনিধিত্ব নেই। আমরা যদি লক্ষ্য করি যে ভারতবর্ষের সংবিধান দুই ধরনের সরকারের কথা বললেও কেন্দ্র সরকারকে অত্যধিক ক্ষমতা দিয়েছে। আইন প্রণয়ন, শাসন সংক্রান্ত বিষয়ে, প্রশাসন পরিচালনা সংক্রান্ত বিষয়ে ব্যাপক ক্ষমতা দিয়েছে কেন্দ্র সরকারকে, যেটা যুক্তরাষ্ট্রীয় নীতির কিন্তু বিরোধী। তাহলে আমরা দেখছি যে ভারতবর্ষে যুক্তরাষ্ট্র আছে, কিন্তু সেটা এককেন্দ্রিক প্রবণতা। আমরা যদি পূর্ণাঙ্গ আলোচনা করি, বিস্তারিত আলোচনা করি, তাহলে বুঝবো যে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সংমিশ্রণ করা হয়েছে ভারতবর্ষে। কেসি ভাইয়ার তাই ভারতবর্ষকে আধা যুক্তরাষ্ট্র বলে অভিহিত করেছেন। ডিয়ার স্টুডেন্ট, ভারতবর্ষের সংবিধানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে ভারতবর্ষে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা বা দায়িত্বশীল শাসন ব্যবস্থা রয়েছে। তোমরা জানো যে গ্রেট ব্রিটেনের অনুসরণে ভারতবর্ষে এই সংসদীয় তথা পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই পার্লামেন্টারি শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অনুসারে ভারতবর্ষে একজন নাম সর্বস্ব বা নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক প্রধান রয়েছেন, যিনি হলেন রাষ্ট্রপতি, এবং প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। তাহলে মন্ত্রিসভা হচ্ছে প্রকৃত শাসক, রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসক। মন্ত্রিসভা দায়বদ্ধ থাকে কার কাছে? পার্লামেন্টের কাছে, তথা পার্লামেন্টের যে নিম্নকক্ষ লোকসভা, সেই লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। লোকসভার আস্থার উপর মন্ত্রিসভা তথা সরকারের কার্যকাল নির্ভর করে। তাহলে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা থেকে মূলত সরকার গঠন হয়, যদিও রাজ্যসভা থেকেও সদস্য নেওয়া যেতে পারে বা পার্লামেন্টের বাইরে থেকেও সদস্য আসতে পারে সরকারের মধ্যে। কিন্তু আমরা দেখি যে লোকসভা থেকেই, যেহেতু জনপ্রতিনিধি কক্ষ, জনগণের প্রতিনিধি সেখানে থাকে, তার জন্য সেখান থেকেই শাসন বিভাগ তথা সরকার গঠিত হয়, এবং এই সরকার কিন্তু এই লোকসভার কাছেই দায়বদ্ধ। সরকার ব্যক্তিগতভাবে, কোন মন্ত্রী ব্যক্তিগতভাবে এবং সামগ্রিকভাবে সরকার কিন্তু লোকসভার কাছে দায়বদ্ধ, অর্থাৎ ব্যক্তিগত এবং যৌথ উভয় দায়বদ্ধতা রয়েছে। তাই লোকসভার আস্থা অনাস্থার উপর কিন্তু সরকারের কার্যকাল নির্ভর করে, যার কারণে ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে দায়িত্বশীল শাসন ব্যবস্থা বলা যায়। আমাদের সংবিধানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট রয়েছে। আমরা জানি যে ভারতবর্ষের বিচার বিভাগ পিরামিড আকৃতির, এর সর্বোচ্চ স্তরে রয়েছে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে কাজ করে এবং স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করে। বিচার বিভাগ যদি স্বাধীন এবং নিরপেক্ষ না হয়, তাহলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে না, সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে। সংবিধানের প্রাধান্য বজায় রাখা, সংবিধানের ভাবমূর্তি রক্ষা করা, সরকারের স্বৈরাচারিতা রোধ করা প্রভৃতি কারণেই সুপ্রিম কোর্টকে স্বাধীন এবং নিরপেক্ষ রাখা হয়েছে। যদিও ভারতবর্ষে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পুরোপুরি গ্রহণ করা হয়নি, তথাপি যতটা সম্ভব সুপ্রিম কোর্টকে স্বাধীন এবং নিরপেক্ষ করা হয়েছে।
তো ভারতবর্ষের সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ থেকে শুরু করে সুস্পষ্ট বিধান রয়েছে। যদিও আমরা জানি যে সুপ্রিম কোর্টের নিয়োগের ক্ষেত্রে সরকারের কিছু ভূমিকা রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, ভারতবর্ষের সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা। আমরা জানি সংবিধানের 330 থেকে 342 নম্বর ধারায় SC ST অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের সরকারি চাকরিতে সংরক্ষণ, আইনসভায়, লোকসভায় এবং রাজ্যসভার ক্ষেত্রে, বিধানসভাগুলির ক্ষেত্রেও তপশিলি জাতি এবং উপজাতিদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ভারতবর্ষের সংবিধানে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, এত দীর্ঘ আলোচনা করা সম্ভব নয়। আমি দু একটা কথা বলছি। যেমন ভারতবর্ষের সংবিধানে জম্মু এবং কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই বিষয়টা জানতে গেলে জম্মু এবং কাশ্মীরের ইতিহাস তোমাদের জানতে হবে, সেদিকে আমি যাচ্ছি না। তাছাড়া আরো কিছু রাজ্যকে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যেমন সিকিম, আসাম, বিভিন্ন মিজোরাম, বিভিন্ন রাজ্য আর কি। তো যাই হোক, তাছাড়াও রয়েছে, আমরা দেখছি যে ভারতবর্ষে এক নাগরিকত্ব ব্যবস্থা রয়েছে। ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ আদর্শ, যেটা 25 থেকে 28 নম্বর ধারায় আমরা জানি যে ভারতবর্ষের নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার গ্রহণ করা হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করে আমরা যেটা বুঝলাম যে ভারতবর্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অন্যান্য দেশের সংবিধান থেকে আলাদা। যেমন ভারতবর্ষের সংবিধান বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান। এত বড় সংবিধান অন্য কোনো দেশে নেই। ভারতবর্ষে সংবিধানের ক্ষেত্রে আমরা জানি যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সংবিধানকে স্টাডি করে সেই সমস্ত সংবিধান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো গ্রহণ করা হয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইজারল্যান্ড, চীন এবং অলিখিত হলেও ব্রিটেনের যে সংবিধান, সেখান থেকে ভালো ভালো বিষয়গুলোকে গ্রহণ করা হয়েছে। যার কারণে অনেক দুর্বলতা থেকে ভারতবর্ষের সংবিধান মুক্ত। এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সংবিধানকে যেহেতু গ্রহণ করা হয়েছে, তাই বিভিন্ন রাষ্ট্রের সংবিধানের সংমিশ্রণ আমরা এখানে পাচ্ছি। যেমন পাচ্ছি যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র যেমন, আর সংসদীয় শাসন ব্যবস্থা বা পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, উভয় শাসন ব্যবস্থার সংমিশ্রণ ভারতবর্ষে পাচ্ছি। আবার পাচ্ছি কি যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড প্রভৃতি দেশ রয়েছে, তার সঙ্গে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ব্রিটেন, উভয় শাসন ব্যবস্থা একটা সংমিশ্রণ পাচ্ছি। এভাবে বিভিন্ন রাষ্ট্রের সংবিধান গ্রহণ করার ফলে ভারতবর্ষের সংবিধানের নিজস্বতা তৈরি হয়েছে, একটা সংমিশ্রিত হাইব্রিড টাইপের সংবিধান গড়ে উঠেছে। তবে ভারতবর্ষের সংবিধান এত বৃহৎ যে এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আদর্শ সংবিধান কত বড় হবে সেক্ষেত্রে বিতর্ক রয়েছে। তবে অনেক রাষ্ট্রবিজ্ঞানী কিন্তু, অনেক সংবিধান বিশেষজ্ঞই কিন্তু মনে করেন যে আদর্শ সংবিধানের রূপ হবে সংক্ষিপ্ত, অর্থাৎ খুব অল্প পরিমাণ ধারা থাকবে এবং সংবিধান ব্যাখ্যা করার সুযোগ থাকবে বিস্তারিত। যত বেশি সংবিধান লিখিত আকারে থাকবে, সমস্যা কিন্তু ততই বাড়বে। যাই হোক, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তোমরা স্টাডি করবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবে, আমি চেষ্টা করব সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লাগবে। সকলকে ধন্যবাদ।